বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনরা, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে যে অবস্থান থেকে আমাকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা। প্রিয় সুধী মণ্ডলী, একটা ঘটনা নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি আমাকে দারুণভাবে ব্যথিত করেছে। আমি খুবই মর্মাহত এমন একটা ঘটনা নিয়ে। আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, সে ঘটনাটা প্রত্যেকেই জানেন। আমাদের প্রিয় খেলোয়াড়, প্রিয় ব্যক্তিত্ব, একটি তরুণ খেলোয়াড়, মাত্র 30 বছর যার বয়স, তাকে নিয়েও একটি রাজনৈতিক খেলা শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। আপনারা জানেন, আমাদের সেই প্রিয় খেলোয়াড়টি মোস্তাফিজুর রহমান, যাকে আমরা ফিজ নামেও ডাকি। বিশেষ করে বাহিরের দেশে তিনি ফিজ নামে অতি পরিচিত। যা হোক, সেই খেলোয়াড় খুব দারুণভাবে আমাদের দেশের জন্য একটি অ্যাসেট হয়ে আসছিলেন। 2016 সালে তার ইন্ডিয়ার IPL খেলার সুযোগ হয়। আমরা শুধু এই ফিজকে দেখার জন্যই আমরা টিভির রুমে বসে থাকতাম, চ্যানেল দেখতাম, খেলা দেখতাম। ফিজ যে দলের হয়ে খেলতো, আমরা সেই দলকে সাপোর্ট করতাম। প্রথমে সে সানরাইজ হায়দ্রাবাদে তার যাত্রা শুরু করে। তিনি 16টি ম্যাচে 17টি উইকেট পেয়েছিলেন। তাকে উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার দেওয়া হয়। ওভারসিজ প্লেয়ার হিসেবে তিনি সর্বপ্রথম এই পুরস্কারটি পান। সে যা হোক, তিনি প্রায় প্রতি বছর ইন্ডিয়ার IPL খেলে যাচ্ছিলেন। সানরাইজ হায়দ্রাবাদ থেকে মুম্বাই, চেন্নাই সুপার, দিল্লি ক্যাপিটাল, আর শেষমেশ মনে হয় তিনি চেন্নাই সুপার কিংসে 2024 সালে তার খেলা সমাপ্ত করেন। যাই হোক, এবার একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটি হলো তাকে যখন আবুধাবিতে নিলামে ওঠানো হয়, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি টাকা, 2 কোটি রুপি। কিন্তু দুটি টিম মিলে তাকে পাওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল, সর্বশেষ KKR, কলকাতা রাইডার্সে তিনি কলকাতা রাইডার্স তাকে কিনে নেয়। যা হোক, 9 কোটি 20 লক্ষ রুপিতে তিনি বিক্রি হন সেখানে। আমরা বাংলাদেশের মানুষ খুব খুশি হয়েছিলাম। আপনারা জানেন, এর মাঝে দেশে অনেক ঘটনা ঘটে গেছে। এদেশের
এটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। প্রত্যেকে জানেন শেখ হাসিনা 15 বছর 1/11-এর পর 2007 সালে ডিসেম্বরের শেষে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর থেকে তিনি এদেশে তার বিভিন্ন চেঞ্জ আনেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেন। তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে বিচার করেন, ফাঁসিতে ঝুলিয়ে তাদের ফাঁসি কার্যকর করেন। তো যা হোক, এটাও আমার কোনো বিষয় না, রাজনৈতিক বিষয়। এদেশে বিভিন্ন ইস্যুতে 2012 সালের পর থেকে আন্দোলন চলতে থাকে। 2014 সালে একটা ইলেকশন হয়। সেই ইলেকশনটি ছিল একতরফা। এদেশে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে 154 জন ইলেক্টেড হয়ে যান। অর্থাৎ যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী করতে হয়নি। শেখ হাসিনা বলেছেন এটা তার নিয়ম রক্ষার ইলেকশন, কিন্তু তিনি কথা রাখেননি। যা হোক, আন্দোলন চলতে থাকে। এর পরবর্তীতে 2018 সালে আরেকটি নির্বাচন হয়। সেই নির্বাচনটি ছিল একটি ভুয়া ইলেকশন, ভুয়া নির্বাচন। মাত্র 3 থেকে 4% মানুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছে। এটা বিভিন্ন জরিপে এসেছে, এটা সবাই জানেন, আপনারা ইতিহাস সবাই জানেন। এর পরবর্তীতে 2024 সালে আরেকটি ইলেকশন হয়। এটি ছিল আমি তুমি নামে অভিহিত এমন একটা ইলেকশন, যে ইলেকশন এদেশে বাংলাদেশের কেউ মেনে নিতে পারেনি। দেশে বিরোধ থাকবে, অপোজিশন থাকবে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, গুম খুন, বিভিন্ন ঘটনা, মামলা, অহেতুক হয়রানি, রাজনৈতিক হয়রানি। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি শুধু তার উন্নয়নের বলি ঝরিয়ে, উন্নয়নের কথা বলে এদেশে জোর করে ক্ষমতায় ছিলেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন এর পরবর্তী ঘটনা। শেখ হাসিনা 2024 সালে ইলেকশন করেন, কিন্তু বছর পেরোতে না পেরোতেই 2024 সালের 5ই আগস্টে তিনি এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। জীবন রক্ষার জন্য তিনি হোক, যেভাবেই হোক, তিনি এদেশ থেকে পালিয়ে যান। খুবই দুঃখের সহিত বলতে হয়, মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ 2013, 2014, 2018 সালের যারা এমপি ছিলেন, মানে 600 এমপি, আরও অনেকে, শেখ হাসিনার নিজের বোন শেখ রেহানা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনিও এদেশ থেকে পালিয়ে যান। যা হোক, পালিয়ে তিনি এমন একটি দেশে গিয়ে ওঠেন, আশ্রয় নেন। সেটি আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ইন্ডিয়াতে গিয়ে তিনি আশ্রয় নেন। এরপর থেকে চলতে থাকে আমাদের দেশের সাথে ইন্ডিয়ার একটি বৈরী পরিবেশ। শেখ হাসিনার এমন ক্ষমতাচ্যুত, এমন ক্ষমতা হারানোকে তারা মেনে নিতে পারেনি। এটা আমরা তাদের বিভিন্ন কথা, বিভিন্ন অঙ্গভঙ্গি এবং বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য শুনে আসছি। এই ধারাবাহিকতায় 3 তারিখে এর বহিঃপ্রকাশ ঘটল খেলার জগতেও, যেটাকে কেউ মেনে নিতে পারে না। ইন্ডিয়ার অনেক লোক আছে, ইন্ডিয়ার অনেক মানুষ আছে যারা এই
ইস্যুকে তারা মেনে নিতে পারতেছে না। কেন খেলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করা হলো? তারা একটা অজুহাত দেখাচ্ছে। আমি অজুহাত বলবো না, ঘটনাটা তো ঘটেও গেছে, কিন্তু এমন ঘটনা ইন্ডিয়া প্রচুর ঘটে। ঘোষণা দিয়ে মুসলমান নিধন প্রচুর হয়েছে এবং হচ্ছে। আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এক সময় একটা স্টেটের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি 2000 মুসলমানকে হত্যা করেছেন, এটা আমরা সবাই জানি। এর পরবর্তীতে এর ইফেক্ট বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গড়িয়েছে। বাবরি মসজিদ তো জানেন, বাবরি মসজিদ কিভাবে তারা ধ্বংস করেছে। প্রতিটা মুসলমানের রক্তে কলিজায় দাগ কেটে গেছে। যাই হোক, এই সমস্ত ঘটনা পরেও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আপনারা জানেন সে রোমারির বড়াইবাড়ির বর্ডারে একটা সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল। তারা দেশে এসে আক্রমণ করেছিল, কিন্তু পরিণাম ভালো হয়নি। আপনারা জানেন ঘটনাকে, যে সমস্ত ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আগ বাড়িয়ে তারা যেভাবে কথা বলে যাচ্ছে, যে ধরনের কথা বলে যাচ্ছে, যে সমস্ত কথা বলে যাচ্ছে, খুবই একটা ইঙ্গিত বহন করে তারা কি করতে চায়। আসাম থেকে একজনে বলেন, ত্রিপুরা থেকে একজন বলেন, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গায় থেকে তাদের আওয়াজ, একই আওয়াজ বাংলাদেশের বিরুদ্ধে। কেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কেন হটানো হলো? এটা ছিল গণ অভ্যুত্থান, এটা ছিল মানুষের অধিকারের প্রশ্ন, বাংলাদেশের অধিকারের প্রশ্ন। কেন ইন্ডিয়ার জনগণ, ইন্ডিয়ার সরকার কেন এই বাংলাদেশের পালসকে বুঝতে পারলেন না? কেন আপনারা বাংলাদেশের পাশে একটা দেশের পক্ষে না থেকে একজন ব্যক্তির পক্ষ নিলেন? এটা আমার প্রশ্ন। সুধীমণ্ডলী, খুবই বেদনার কথা, খুবই রক্তক্ষরণের কথা। তারা যেভাবে এদেশের মানুষের উপর উঠে পড়ে লেগেছে, তারা যেভাবে তাদের ধর্মীয় অনুভূতির কথা বলে, যেভাবে এদেশের মানুষকে তারা একদম বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু এদেশের মানুষ এখন এসব চোখ রাঙানিতে ভয় পায় না। প্রিয় সুধীমণ্ডলী, মোস্তাফিজুর রহমান একজন খেলোয়াড়। আন্তর্জাতিক আইন অনুযায়ী তার অধিকার আছে, সে বিশ্বের যে কোনো দেশে খেলতে পারে। সে অধিকারে সে ইন্ডিয়া আইপিএল লিগ সে সম্মানের সাথে খেলে যাচ্ছে। আপনারা যেভাবে একটা প্রিমিয়ার লিগের দলকে এবং দলের একজন সুযোগ্য একজন প্লেয়ারকে তুচ্ছ তাচ্ছল্য করো, এটা টিম থেকে বহিষ্কার করলেন, এটা খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। আশা করি আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারবেন, বাংলাদেশের মানুষ কি চায় তা বুঝতে পারবেন।
আপনার মুস্তাফিজকে বাদ দিয়ে কাজটি যে ভালো করেনি, আন্তর্জাতিক মণ্ডলে আপনাদের সুনাম অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। আশা করি আপনাদের এই বোধোদয় হবে। এই গত বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর আপনাদের পররাষ্ট্রমন্ত্রী দেশে এসে বিএনপির দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ বিদায় বেলা আপনারা একটা সহানুভূতি জানাতে এসেছিলেন। ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষমেশ দেখছি যে না, আপনাদের কর্মকাণ্ড আগের মতোই আছে। যা হোক, আপনারা খেলাকে খেলার জায়গায় রাখবেন। ধন্যবাদ জানাই এদেশের বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে। তারা ইতিমধ্যেই আপনাদের আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছে। তারপরে যে 7 তারিখে যে বিশ্বকাপ হবে, প্রথম খেলাটা কলকাতা এবং শ্রীলঙ্কার যে প্রথম খেলাটা কলকাতা মাঠে হওয়ার কথা, সেটি পরিবর্তন করে শ্রীলঙ্কাতে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ জানাই, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ বাংলাদেশ এই ইন্টারিম গভর্নমেন্টকে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।